জুলাই আগস্ট হত্যাকাণ্ডে আলামত গায়েবের চেষ্টা করেছিল শেখ হাসিনা। জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পেয়েছে প্রসিকিউশন। সচিবালয় ঘেরাও করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। প্লট জালিয়াতির ঘটনায় শেখ রেহানা টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা। আসামি করা হয়েছে শেখ হাসিনাকেও। এবার আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে বেড়া দিচ্ছে ভারত, অভিযোগ রিজভির। ব্রাজিলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আশা জামাতের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ ফোন কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। একই সাথে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানান প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বি এম সুলতান মাহমুদ। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগও করেছেন তারা। প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। কল রেকর্ড, ভিডিও ফুটেজ, টেক্সট মেসেজ সহ সব ধরনের তথ্য প্রমাণ রয়েছে এর মধ্যে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। জুলাই আগস্টের আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাইদের পরিবার ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুনানি শেষে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, আজকে ৩টি আবেদন ট্রাইব্যুনালে শুনানি হয়েছে। এর মধ্যে একটি ছিল ইমাম হোসেন তাইমের হত্যাকাণ্ড নিয়ে যাত্রাবাড়ির এসি তানজিল আহমেদের বিরুদ্ধে। তাকে ২০ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। তিন দফা দাবিতে সচিবালয়ে ঘেরাও করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে চলমান গণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ও শহীদ সাজিদ ভবন এবং রফিক ভবন শাটডাউন করে অনশন শুরু করে শিক্ষার্থীরা। সকাল ৬টা থেকে সাজিদ ভবন ও ৮:৩০ থেকে প্রধান ফটক বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। পরে ৯টার দিকে তালা দেওয়া হয় রফিক ভবনে। রোববার সকাল ৮:৩০ থেকে আমরণ গণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। রাতে অন্তত ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়। এরপর আরও অর্ধশত শিক্ষার্থী শহীদ মিনারের সামনে অনশন শুরু করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় চাকরিতে পুনর্বহালের দাবিতে ফের সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপপরিদর্শকরা। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান অব্যাহতিপ্রাপ্তরা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। চাকরিতে পূর্ণবহালের দাবিতে ফের সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশের ৪০তম ব্যাচের ক্যাডেট সাব ইন্সপেক্টররা। অব্যাহতিপ্রাপ্তরা জানান, শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তোলা হয়েছে তা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং আমরা মেধার ভিত্তিতে এসেছি, যোগ্যতার ভিত্তিতে এসেছি। এখন ঠুনকো একটা কারণ দেখায়, খাদ্যে বিশৃঙ্খলা বা ক্লাসে হইচই, এই সকল কারণবশত আমাদেরকে স্যার হচ্ছে একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছে। সারদায় যারা আছে, যাদের পাসিং পিরিয়ড হবে তাদের সাথে মিলিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় প্রদান করা হোক। মাননীয় স্বরাষ্ট্র সচিব স্যার আমাদের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাসের আমরা দৃশ্যমান কোনো কিছুই দেখতে পাইনি, কোনো লিখিত বক্তব্যও দেখতে পাইনি। এছাড়া গেল ৬ জানুয়ারি স্বরাষ্ট্র সচিব চাকরি বহালের আশ্বাস দিলেও এখনও মন্ত্রণালয় থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্বরাষ্ট্র সচিব স্যার আশ্বাস দিয়েছিলেন যে আমাদের বিষয়ে উপরে মহলে কথা বলবেন, কিন্তু তিনি আমাদের সাথে আর কথা বলেন নেই। তার জন্য আজকে আমাদের অবস্থান কর্মসূচি চলছে। ১২ তারিখে আমাদের একটা পুনর্বহলে আশ্বাসের যে সিদ্ধান্তটা নেওয়ার কথা ছিল সেটা আমরা এখনও কিছু জানতে পারিনি, যার কারণে আমরা একই দাবিতে এখানে আজও অবস্থান করছি শান্তিপূর্ণভাবে। সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন অব্যাহতিপ্রাপ্তরা। যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো নিউজ নিশ্চয়তা দিবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। নূর মোহাম্মদ ভূঁইয়া,
এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে কাঁটাতারে বেড়া দিচ্ছে ভারত, এমন অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের কাছে বিক্রি হয়েছিলেন শেখ হাসিনা। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দল মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার যোগসাজশেই বাংলাদেশের সীমান্তে 160টি জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময়ে সময়ে যে চুক্তি হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, সেটাও মানছে না। শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে 160টি জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সম্পদকে শেখ হাসিনার আঁচলের মধ্যে বেঁধে রেখে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। উনি একটা কথা বলতে যে নিজের দলের লোকদেরকে বলেছে যে আমার দলের লোকের অনেককে কেনা যায়, শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়, ভারত তো আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনি নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছে। এছাড়া শেখ হাসিনার দোসরদের বিচার না হওয়াতে তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির নেতা কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির সঙ্গে মতপার্থক্য নেই বলে জানালেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে রপ্তানি বৃদ্ধির আশ্বাস দিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত। এ সময় তাকে অভ্যর্থনা জানান জামাতের নেতারা। বৈঠক শেষে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ব্রাজিল বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং ফার্মাসিউটিক্যাল ও গার্মেন্টস পণ্য রপ্তানির বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা বলেছি বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, গার্মেন্টস এ সমস্ত বিষয় ব্রাজিলে যেতে পারে, সেগুলো আরও কীভাবে বেশি করে রপ্তানি করা যায়। অধিকন্তু ব্রাজিলে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে নেই। আমরা বলেছি ফলটিতে এবং ফার্মাসিউটিক্যালসে যেগুলো তাদের দরকার, এখানে একটা অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রিতে ব্রাজিল যেন ইনভেস্ট করে বাংলাদেশে, আমরা সেই রিকোয়েস্টই করেছি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার তাহের বলেন, বিএনপির সঙ্গে জামাতের কোনো মতপার্থক্য বা বিরোধ নেই। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মতপার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল ওদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে ব্রাজিলের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আশা প্রকাশ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন 18 কোটি মানুষের আমানত, আর এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের ছাত্র জনতা প্রাণ দিয়েছেন, তাদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। যদি সুষ্ঠু নির্বাচন না দিতে পারেন আবার আন্দোলন, তাদের কমিটমেন্ট দেখে আমরা অভিভূত হয়েছিলাম যে এই দেশে এখনো
দেশপ্রেমিক মানুষ রয়েছেন, তারা আশা করেন এই দেশে একটা নির্ভেজাল গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, আমানত খেয়ানতকারী জাহান্নামী। আজকে আমাদের উপর যে আমানত, 18 কোটি মানুষের দেয়া যে আমানত, সেই আমানত রক্ষকের অংশীদার কিন্তু আমি আপনারা সবাই। একজন মাদকসেবী শুধু তার পরিবারের জন্যই বোঝা নয়, বরং গোটা সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রের জন্য হুমকি। মাদকের আগ্রাসন জাতীয় অস্তিত্বকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান এসব কথা বলেন। সাইফুল ইসলাম ননের রিপোর্টে দেখুন বিস্তারিত। মাদকের ভয়াল থাবায় নিমজ্জিত দেশের তরুণ প্রজন্মের একটি বড় অংশ, যে প্রজন্মের সময় কাটার কথা স্কুল কলেজের বারান্দায় বন্ধুদের আড্ডা থেকে শুরু করে বিস্তীর্ণ খেলার মাঠে, এমনকি যাদের হাতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকা শক্তি, তারাই আজ মাদকের ভয়াবহতায় আচ্ছন্ন হয়ে পড়ছে। এমন বাস্তবতায় সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণে এর ভয়াবহতা স্কুল কলেজে পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি সামাজিকভাবে প্রচারণা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। মানুষজনকে আমরা উদ্বুদ্ধ করতে সক্ষম হচ্ছি এবং আমরা চেষ্টা করছি যাতে জনগণ মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। পরিবার থেকে আন্দোলন যদি শুরু হয়, প্রত্যেক বাবা মা অর্থাৎ যদি গার্ডিয়ান সতর্ক হয় তার ছেলেমেয়ের সম্পর্কে, তাহলে কিন্তু আমাদের মাদক যে সমস্যা এটা কিন্তু 90% নির্মূল করা সম্ভব। স্কুল কলেজে তো টিচারদের ভালো একটা ভূমিকা আছে, তাদের দায়িত্বের মধ্যে আছে যে তারা যখন স্কুল শুরু করবে, তাদের যে সেই অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলিতে তারা মাদকের বিরুদ্ধে কথা বলবে। মাদক কারবারিরা হুন্ডি সহ বিভিন্ন অবৈধ মাধ্যমে আর্থিক লেনদেন করে বিদেশে অর্থ পাচার করে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। যারা মাদক তৈরির যে গডফাদার, নিজেরা কিন্তু মাদক ব্যবসা করে না, তারা কিন্তু মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। এই গডফাদারদের ধরার জন্য কিন্তু আমাদের মানি লন্ডারিং আইনে আমরা প্রয়োগ করি। ইতিমধ্যেই আমাদের এখানে 15টি মামলা দায়ের হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে। তার ভিতরে 15টার ভিতরে 9টি আমার সময় দায়ের হয়েছে। আমরা কিন্তু এই মানি লন্ডারিং আইন প্রয়োগ করে গডফাদার তাদেরকে আইনের আওতায় আনছি। সরকারের পাশাপাশি মাদকের আগ্রাসন বন্ধে সম্মিলিত সামাজিক আন্দোলন এবং পারিবারিক সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান। মাদক আসক্তি মুক্ত বাংলাদেশের যে প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি, সেই প্রত্যয়ের আমরা সেই সফলতা অর্জন করতে পারবো। সাইফুল ইসলাম নন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোনো অংশীজনের সাথে পরামর্শ না করে ৬৫টি পণ্য ও সেবার কর ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে অন্যায্য এবং অদূরদর্শী বলে মন্তব্য করেছে এবি পার্টি। আজ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের নেতৃবৃন্দ বলেন, যে সময় আওয়ামী লুটেরাদের ধ্বংস করে দেয়া অর্থনীতি পুনরুদ্ধারের আয়োজন চলছে, সেই সময় মধ্য ও নিম্নবিত্ত আয়ের নাগরিকদের উপর এই ধরনের পরোক্ষ করের বোঝা গণঅভ্যুত্থানের পরিপন্থী। একই সময়ে টিসিবির কম দামে পণ্য বিক্রি বন্ধ করার সিদ্ধান্তকেও আত্মঘাতী বলে মনে করে এবি পার্টি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। 50% টাকা নিচ্ছে কিন্তু আমার আপনার মতো গরিব মানুষের কাছ থেকে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যারা টিসিবির ট্রাকের পিছনে ঘন্টার পর ঘন্টা সূর্যের আলোতে দাঁড়িয়ে বর্ষায় ভিজে ঘামে ১,৫০০ টাকা ২,০০০ টাকার পণ্য কেনবার জন্য অপেক্ষা করেন, না পেলে রাস্তায় গড়াগড়ি করে কাঁদেন, তারা হচ্ছে ভ্যাট দিচ্ছে। আপনি IMF এর $1 বিলিয়ন জন্য জনগণের উপরে ৬৫টা আইটেমে ভ্যাট বসায় দিলেন। আপনি সচ্ছল মানুষের উপরে না বার্ডেন দিবেন? আপনি গরিব মানুষের উপরে কেন বার্ডেন দিচ্ছেন? এই রাষ্ট্র তো আমরা ৭১-এও চাই নাই, ২৪-এও চাই নাই। রাজুকের প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের বিভিন্ন সদস্যদের নামে পৃথক ৩টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একটি মামলায় আসামি করা হয়েছে শেখ রেহানা মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে। ব্রিটেনের কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে বাংলাদেশ থেকে করা এটি
প্রথম মামলা। আব্দুর রহিমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমেদ। ব্যবহার করে রাজুক থেকে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুদক। সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা মামলায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে। অন্যদিকে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়। এজাহারে বলা হয়, পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দের ক্ষেত্রে শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিক অন্যান্য আসামিদেরকে জালিয়াতি এবং দুর্নীতি করতে প্রভাবিত করেন। রাজুক পূর্বাচল প্রকল্পে বেআইনিভাবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্লট বরাদ্দের প্রেক্ষিতে এই আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে। শেখ রেহানাকে প্রধান আসামি করে দায়েরকৃত মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা সহ ১৫ জনকে আসামি করা হয়েছে। রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সরকারি কর্মকর্তা সহ আসামি করা হয়েছে ১৬ জনকে। আসামিরা প্রত্যেকে সরকারের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক বিবেচনায় পূর্বাচল নতুন শহরের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে প্লট বরাদ্দের জালিয়াতির সাথে জড়িত ছিলেন। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলা প্রসঙ্গ। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে লিটন মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল ৯টায় ভোলাগঞ্জ রেলওয়ে বাংকারে এই ঘটনা ঘটে। বাংকার সংরক্ষিত এলাকার স্থাপনার নিচ থেকে পাথর উত্তোলন করার সময় উপর থেকে মাটি ধসে লিটন মিয়া মারা যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আদাবর থানা অন্তর্গত ৩০ নং ওয়ার্ড ঢাকা মহানগর উত্তর যুবদলের কর্মী সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। ৩০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র আহ্বায়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন সহ আদাবর থানা যুবদল এবং ৩০ ও ১০০ নং ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করে তাদেরকে প্রতিহত করতে হবে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শহীদ আবু সাইদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল আর ইম্পেরিয়াল ন্যাশনাল পার্টনার সম্মেলন। একসাথে এক পথে একটি নিরাপদ বাংলাদেশের দিকে শিরোনামে দেশকে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় এই সম্মেলনে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উৎকর্ষতা উদযাপন এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অসাধারণ অবদানের জন্য ব্যবসায়িক পার্টনারদের পুরস্কৃত করা হয়। ম্যানেজিং ডিরেক্টর এম হারিস আহমেদ এবং ডিরেক্টর ও সিইও মাহবুব হোসেন মির্ধা ২৫৫ জন আঞ্চলিক বিজয়ী এবং ১৬ জন জাতীয় বিজয়ীকে সম্মানিত করেন। শেষ খবর এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে আলামত গায়েবের চেষ্টা করেছিল শেখ হাসিনা। জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পেয়েছে প্রসিকিউশন। সচিবালয় ঘেরাও করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। প্লট জালিয়াতির ঘটনায় শেখ রেহানা টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা। আসামি করা হয়েছে শেখ হাসিনাকেও। এবং আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে বেড়া দিচ্ছে ভারত, অভিযোগ রিজভির। ব্রাজিলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আশা জামাতের। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।